প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, তার মানে ডিজিটাল ডিভাইস অংশের উপরে আজকে আমরা দশম লেকচার সম্পন্ন করব। তোমাদের নিশ্চয় মনে আছে যে 9 নম্বর লেকচারে আমরা এক্স নর গেট নিয়ে আলোচনা করেছিলাম, শেষ করেছিলাম, এবং এক্স নর গেটের সাথে সাথে কিভাবে আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখেছিলাম যে বোর্ড পরীক্ষাতে লজিক গেট থেকে কোশ্চেন আসলে কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে ধারণা অর্জন করেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আরো একটা দুইটা কোশ্চেন একটু তোমাদেরকে সলভ করে দেখানোর পরপরই আমি নতুন টপিক নিয়ে আলোচনায় যাব। ওকে বন্ধুরা, তাহলে আসো প্রথমে আমি আরেকটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে একটু সলভ করে দেখাই। দেখো, এটা সকল সাল 18 সালের অল বোর্ডে এসেছিল। আমি এই কোশ্চেনটা একটু তোমাদের সলভ করে দেখাই। তাহলে লক্ষ্য করো, অল বোর্ড 18, এটা মুছে ফেললাম, আজকে আমাদের 10 নম্বর লেকচার। আচ্ছা দেখো, এটা উদ্দীপক আছে এইটা, এবং এর গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে যে আম, উদ্দীপকের কিউ এর মান সরলীকরণ করো। গ নম্বর বলতেছে কিউ এর মান সরলীকরণ করো। আচ্ছা, ঘতে বলছে কিউ এর সরলীকৃত মানকে, কিউ এর সরলীকৃত মান না, শুধু ন্যান্ড গেট ব্যবহার করে, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী অঙ্কন করো। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে, গ নম্বরে বলছে যে কিউ এর মান সরলীকরণ করো, আর ঘ নম্বরে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী অঙ্কন করো। আচ্ছা, তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখানে সব জায়গায় ন্যান্ড গেট ব্যবহার করছি। তাহলে ন্যান্ড গেটে কি, যা ইনপুট দেওয়া হবে আউটপুট আসবে হচ্ছে গুণ সম্পর্কের বিপরীত অবস্থা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আউটপুট আসবে হচ্ছে ইনপুটে যা দেওয়া হবে তার গুণের বিপরীত অবস্থা। কিন্তু একটা মাত্র উৎস থেকে ইনপুট দিলে এটা আবার নট গেটের মতো কাজ করে। তার মানে দেখো, এ একটা ইনপুট, এ যদি একটা মাত্র ন্যান্ড গেটের মধ্যে দেয়া হয়, তাহলে তোমার এখান থেকে আউটপুট পাওয়া যাবে হচ্ছে এ নট, দেখতেই পাচ্ছ। একইভাবে বি একটা ইনপুট যদি ন্যান্ড গেটে দেওয়া হয়, আউটপুট আসবে হচ্ছে বি নট। দেখো, এ মানের ইনপুট দিলে আউটপুট আসবে এ নট, আর বি মানের ইনপুট দিলে আউটপুট আসবে হচ্ছে বি নট। আচ্ছা, এবার এই এ নট আর বি নট দুইটাকে নিয়ে আমি আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিলাম। লক্ষ্য করো, এ থেকে একটা, বি থেকে একটা, দুটো নিয়ে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিলাম। তাহলে এখানে আউটপুট আসবে হচ্ছে এ বি নট, দেখতেই পাচ্ছ। আউটপুট আসবে হচ্ছে এ বি নট। আর এখানে আউটপুট পাওয়া গেল এ নট, এটা বি নট। এই এ নট আর বি নট এই দুইটাকে যখন আরেকটা ন্যান্ড গেটে দেওয়া হবে, আউটপুট আসবে এ নট ইনটু বি নট এর উপরে একটা হোল নট চলে আসবে। আচ্ছা, এটা আসছে এ নট ইনটু বি নট এর উপরে হোল নট, আর এটা আসছে এ ইনটু বি হোল নট। এবার এই দুইটাকে নিয়ে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে যখন দিব, তখন আউটপুট কি আসছে? এ নট ইনটু বি নট এর উপরে হোল নট ইনটু এ বি এর উপরে হোল নট, টোটালটার পর একটা নট চলে আসছে, দেখতেই পাচ্ছ। এ নট ইনটু বি নট হোল নট ইনটু এ বি এর উপরে হোল নট, টোটালটার পরে একটা নট। এখন আমরা ওই আউটপুটটা সলভ করার চেষ্টা করি। তাহলে লক্ষ্য করো, আউটপুট কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? আউটপুট কিউ ইকুয়াল টু লেখা যায় এ নট ইনটু বি নট এর উপরে হোল নট ইনটু এ বি নট, টোটালটার পরে একটা নট, দেখতেই পাচ্ছ। এ নট ইনটু বি নট এর উপরে হোল নট ইনটু এ বি নট, টোটালটার পরে একটা নট।
এবার দেখো দুইটা রাশির মধ্যে কি গুণ সম্পর্ক এবং উপরে নট আছে, উপরের নটটাকে আলাদা করে আমরা এদের মাঝখানে যোগ সম্পর্ক নিয়ে আসতে পারি। উপরের নটটাকে আলাদা করে এদের মাঝখানে আমি যোগ সম্পর্ক আনতে পারি। তাহলে লক্ষ্য করো যে যেহেতু পি কিউ নট সমান কি পি নট প্লাস কিউ নট, পি কিউ নট সমান পি নট প্লাস কিউ নট। এবার ডাবল নট উঠে গেলে এটা কি থাকে নট ইনটু বি নট, আর ডাবল নট উঠে গেলে এখানে থাকে হচ্ছে এ বি, তার মানে এ বি প্লাস এ নট বি নট। এটাকে আমরা নিঃসন্দেহে এটাকে এ এক্স অর বি হোল নট বলতে পারি। এ বি প্লাস এ নট বি নট, নিঃসন্দেহে এটাকে আমরা এ এক্স অর বি হোল নট বলতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন ছিল কিন্তু কিউ এর মান সরলীকরণ করো। তা কিউ এর মান সরলীকরণ করতে গেলে আমাদের আগে চিত্রটা অঙ্কন করে নিতে হবে। চিত্রটা অঙ্কন করে নেওয়ার পরে এখানে এইভাবে দেখাতে হবে, এ দিলে এ নট, বি দিলে বি নট, এ নট আর বি নট কে আবার একটা ন্যান্ড গেটে দিলে এ নট ইনটু বি নট এর উপর হোল নট, আবার এর থেকে একটা বি থেকে একটা ন্যান্ড গেটে দিলে এ বি নট। এর পরবর্তীতে এই দুইটাকে নিয়ে যখন একটা ন্যান্ড গেটে দেওয়া হবে তখন আউটপুট আসবে হচ্ছে এ নট ইনটু বি নট এর উপরে হোল নট ইনটু এ বি নট টোটালের পরে একটা নট। আচ্ছা, এইবার এইটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন বা সরলীকরণ করার ফলে দেখো আমরা কি পেয়েছি এখানে এ বি প্লাস এ নট বি নট, তার মানে এ এক্স অর বি হোল নট পাওয়া গেছে। তাহলে গ নাম্বার কিন্তু আমরা সহজেই সলভ করতে পারলাম। এবার আসলে আমরা ঘ নাম্বারটা সলভ করব। আচ্ছা, তাহলে গ নাম্বার দেখো উদ্দীপকের সমতুল্য বর্তনী বা লজিক বর্তনী অঙ্কন করো। তাহলে উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী এক্স অর বি হোল নট, মানে এটা এক্স নর গেট কে নির্দেশ করছে। তাহলে শুধুমাত্র সরি, এটা শুধুমাত্র ন্যান্ড না, এটা ন্যান্ড দিয়ে তো করাই আছে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে উদ্দীপকের সমতুল্য লজিক বর্তনী অঙ্কন করো। তার মানে এটা ন্যান্ড দিয়ে করে দিছে, আমাদেরকে নট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার করার আগে লিখব যে গ থেকে প্রাপ্ত আউটপুট কিউ ইকুয়াল টু কি এ এক্স অর বি হোল নট, তার মানে এ বি প্লাস এ নট বি নট, এ এক্স অর বি হোল নট সমান এ বি প্লাস এ নট বি নট। আচ্ছা, গ থেকে প্রাপ্ত আউটপুট এ এক্স অর বি হোল নট সমান এ বি প্লাস এ নট বি নট, যাকে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো, যাকে কেবল নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। আচ্ছা দেখো, শুধু নর দ্বারা বাস্তবায়ন, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে নর দ্বারা বাস্তবায়ন করতে গেলে ফাংশনটাকে রং অর্ডারে সাজাতে হয়। তা এর রাইট ও যা রং ও তাই, কারণ এ আর বি এটাকে উল্টালে এ নট ইনটু বি নট হয়, আর এ নট বি নট এটাকে উল্টালে হয় এ বি। তার মানে রাইট ও যা রং ও তাই, তার মানে এ আর বি একসাথে নিব, এ নট আর বি নট একসাথে নিব। আচ্ছা, দেখো নর দ্বারা বাস্তবায়ন, এর সাথে আমরা যদি একটা নর গেট কে যুক্ত করি আমাদের আউটপুট পাওয়া যাবে হচ্ছে এ নট। বি এর সাথে আমরা যদি একটা নর গেট যুক্ত করি আমাদের আউটপুট আসবে হচ্ছে বি নট। প্রথমে দেখো আমরা কাকে কাকে নেব, এ আর বি। তাহলে এই যে এ আর এই যে বি দেখতে পাচ্ছ, এই দুইটাকে যখন আমরা একটা নর গেটের মধ্যে দিব আউটপুট কি আসছে এ প্লাস বি হোল নট, এইটা চলে আসছে এ প্লাস বি হোল নট। এবার এ নট থেকে একটা বি নট থেকে একটা, দুইটা নিয়ে আমরা যদি আরেকটা নর গেটের মধ্যে দেই তাহলে আউটপুট আসছে এ নট প্লাস বি নট এর উপরে একটা হোল নট আসছে, এ নট প্লাস বি নট হোল নট। আর তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে নর গেটে আমরা পরপর দুইটা নর গেটের মধ্যে দিব, নর গেটে আমরা পরপর দুইটা নর গেটের মধ্যে দিলেই এখান থেকে আউটপুট পাওয়া যাবে। দেখো প্রথমটার থেকে আউটপুট কি আসছে এ প্লাস বি হোল নট প্লাস এ নট প্লাস বি নট এর উপর হোল নট টোটালটার পরে একটা নট, আর আউটপুট কিউ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি আর একটা অতিরিক্ত নট চলে আসছে এ প্লাস বি হোল নট প্লাস এ নট প্লাস বি নট এর উপর হোল নট টোটালটার পরে একটা নট তো আছেই, এই অতিরিক্ত নট গেট দেওয়ার কারণে আরেকটা এক্সট্রা নট হয়ে যাচ্ছে। এবার ওই ডাবল নট উঠে গেলে কি থাকে এ প্লাস বি হোল নট প্লাস এ নট প্লাস বি নট এর উপর একটা হোল নট চলে আসছে। এবার দেখো দুইটা রাশির মধ্যে যোগ সম্পর্ক উপরে নট, নট পৃথক করে এদের মাঝখানে আমরা গুণ সম্পর্ক নিয়ে আসতে পারি। তাহলে ডাবল নট এ মানে কি শুধু এ, ডাবল নট বি মানে শুধু বি, তার মানে এটা দাঁড়াচ্ছে কি এ বি, আর এটা হচ্ছে কি এ নট ইনটু বি নট, এটা এ বি আর এটা এ নট ইনটু বি নট, তার মানে আমরা বলতে পারি এ এক্স অর বি হোল নট।
তাহলে শুধুমাত্র নর গেট দ্বারাও কিন্তু আমরা এটা বাস্তবায়ন করে দেখলাম। এইগুলো অবশ্য আমরা আগেও করেছি, কিন্তু কোশ্চেন থেকে কিভাবে অ্যান্সার বুঝে করতে হবে সেটা একটু তোমাদের সামনে আলোকপাত করলাম, যে কোশ্চেন থেকে কিভাবে অ্যান্সার গুলো রেডি করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে, আজকে নতুন টপিক আমরা শুরু করব। আজকে আমরা নতুন একটা সার্কিট, এনকোডার নামক একটি সার্কিট দিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমি আমাদের প্রাক্তন আলোচনা মুছে ফেলছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনকোডার। দেখো, ENCODER, এনকোডার। ENCODER, এনকোডার। আচ্ছা, তোমাদের এনকোড শব্দটার সাথে মোটামুটি পরিচয় আছে, কারণ আমি এনকোডকে, এটা তোমাদেরকে আগেই বলেছি, যে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তরের প্রক্রিয়াকে এনকোড বলে। আর যে সার্কিটটা এই কাজটা সম্পন্ন করে তাকে এনকোডার বলা হয়ে থাকে। তাহলে এনকোডারের সংজ্ঞা আমরা কি দিব, যে যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তাহলে খাতায় একটু তোমাদের সংজ্ঞাটা লিখে নিলে ভালো হবে, যে এনকোডারের সংজ্ঞাটা: এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2n সংখ্যক, সরি, এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে যা মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে। বা এর সংজ্ঞাটা এইভাবেই দিব: যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এই সংজ্ঞাটাই সবচেয়ে ভালো। যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকেই এনকোডার বলে। আচ্ছা, এনকোডারের গঠনে যাওয়ার আগে আমি কিছু বিষয় একটু স্পষ্ট করে বলি, যাতে তোমাদের ধরতে সুবিধা হবে। আচ্ছা, আমরা দেখো লজিক গেট গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তার মানে আমরা মানে গত ক্লাসেও তোমাদেরকে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তিনটা মৌলিক গেট নিয়ে কথা বলেছি। ন্যান্ড গেট, নর গেট, দুটো সার্বজনীন গেটের কথা বলেছি। এরপরে দুইটা বিশেষ গেট, এক্স অর এক্স নর গেটের কথা বলেছি। আচ্ছা, কিন্তু এই এখন আমরা যে সার্কিট গুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, এই যে এনকোডার, পরের দিন আমি ডিকোডার নিয়ে আলোচনা করব, অ্যাডার নিয়ে আলোচনা করব। তার মানে এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার, তার মানে এখন যে সার্কিট গুলো আমরা আলোচনায় যাচ্ছি এগুলো সবই হচ্ছে ডিজাইনকৃত সার্কিট। তার মানে ডিজাইনকৃত সার্কিট বলতে এর আউটপুট কি হবে এটা বিচার করে ইনপুট দেওয়া হয়ে থাকে। তার মানে সার্কিটের আউটপুট কি হবে এইটা আগের থেকে ক্যালকুলেশন করে এখানে ইনপুট দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তার মানে ডিজাইনকৃত সার্কিট হওয়ার কারণে এর গঠনগুলো একটু ভিন্নভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তার মানে এর গঠনগুলো আয়ত্ত করতে গেলে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মানে এর ট্রুথ টেবিলটা আগে আমরা দিয়ে সত্যতা যাচাই করে নিব, এরপরে আমরা সার্কিট বাস্তবায়নে যাব। তার মানে আগে ট্রুথ টেবিল দিয়ে সত্যতা যাচাই করার পরে এর পরবর্তীতে আমরা সার্কিট বাস্তবায়নে যাব। আগে আমরা সার্কিট করতে যাব না, কারণ আগে যদি সার্কিট করতে যাই তাহলে আমরা ট্রুথ টেবিলটা তৈরি করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটু উল্টা। আগে মানে অনেকটা বিষয়টা এরকম যে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দেখে তোমার প্রশ্নটা সাজাতে হবে, অনেকটা বিষয়টা এরকম। তার মানে আগে উত্তর পরে প্রশ্ন, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে আর কি। আচ্ছা, তার মানে এনকোডারের গঠনটা আমরা একটু টেকনিক্যালি শিখবো, কিন্তু তুমি যদি ঢালাও ভাবে শিখতে যাও তাহলে বুঝবে না, কিন্তু টেকনিক্যালি সহজে মনে রাখতে পারবে। আচ্ছা, তাহলে এনকোডারের সংজ্ঞা আমি কি বললাম, যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকেই এনকোডার বলে। আচ্ছা, এবার এর প্রযুক্তিগত সংজ্ঞায় আমরা যাব। দেখো, প্রযুক্তিগত সংজ্ঞায় যাওয়ার আগে ইনপুট কি হবে আর আউটপুট কি হবে সেটা একটু আমরা দেখে নিই। হিসেব করে দেখা গেছে এনকোডারে ইনপুট হচ্ছে 2n সংখ্যক আর আউটপুট হচ্ছে n সংখ্যক, যেখানে n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি আবার বলি যে এনকোডারের ইনপুট পাওয়া গেছে হিসেব করে 2n আর আউটপুট পাওয়া গেছে হচ্ছে n। এটা আমি কি বলেছি, যে এটা ডিজাইনকৃত সার্কিট, এর অনেক কিছু টেকনিক্যালি মনে রাখতে হবে। যে হিসেব করে দেখা গেছে যে এনকোডারে ইনপুট 2n সংখ্যক আর আউটপুট হচ্ছে n সংখ্যক।
n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে লক্ষ্য করো n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 2 টু দি পাওয়ার 1, তার মানে কি 2, আর n এর মান হচ্ছে 1। তার মানে ইনপুট যদি দুটো দেওয়া হয় আউটপুট হচ্ছে একটা, দেখতেই পাচ্ছ ইনপুট দুইটা থেকে আউটপুট একটা। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4। তার মানে ইনপুট যদি চারটা দেওয়া হয় আউটপুট হবে হচ্ছে n এর মান, তার মানে n এর মান কত 2, চারটা ইনপুট দিলে আউটপুট দুইটা। n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে দেখো 2 কিউব, 2 কিউব মানে কত 8, ইনপুট হচ্ছে 8টা আর আউটপুট হচ্ছে 3টা। লক্ষ্য করো এনকোডারে এইখানে 3টা যদি n এর মান যদি 3 হয় তাহলে ইনপুট হচ্ছে 8টা আর আউটপুট হচ্ছে 3টা। এভাবে বাড়তেই থাকবে। n ইকুয়াল টু যদি 4 হয় 2 টু দি পাওয়ার 4 মানে 16টা ইনপুট দিলে আউটপুট হচ্ছে 4টা। তার মানে ইনপুট দুইটা দিলে আউটপুট একটা, চারটা দিলে দুইটা, আটটা দিলে তিনটা, 16টা দিলে চারটা, এভাবে চলতেই থাকবে। তবে আমাদের ইন্টারমিডিয়েটের সর্বোচ্চ হলে 8 to 3 এনকোডারের গঠন পর্যন্ত শিখলেই হচ্ছে, অন্যগুলো জানার প্রয়োজন নেই। আমরা এর পরে আর জানার দরকার নেই, আমরা শুধু 8 to 3 এনকোডারের গঠনটা নিয়েই মানে আলোচনা করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা 16 দিয়ে চারটা, 16 ইনপুট 4 আউটপুট বিশিষ্ট করার প্রয়োজন নেই। আচ্ছা এবার আমরা এনকোডারের সংজ্ঞাটায় যাব, প্রযুক্তিগত সংজ্ঞায় আমরা যাচ্ছি। প্রযুক্তিগত সংজ্ঞাটা না বুঝতে পারলে এর গঠনটা বোঝা অনেকটা ঝামেলা হয়ে যাবে, যে কারণে আমরা এর প্রযুক্তিগত সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো ইনপুট দুইটা দিলে আউটপুট একটা, চারটা দিলে দুইটা, আটটা দিলে তিনটা। তাহলে সংজ্ঞাটা এভাবে লিখবো, এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 to the power n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক 0 ও 1 বিশিষ্ট আউটপুট লাইন পাওয়া যায়। এবং লক্ষ্য করো এখানে কি ইনপুট গুলোর মধ্যে একটি মাত্র ইনপুট 1 হয়, বাকিগুলি 0 হয়। আচ্ছা তাহলে আমি সংজ্ঞাটা আবার বলি, প্রযুক্তিগত সংজ্ঞা, এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 to the power n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক 0 ও 1 বিশিষ্ট আউটপুট লাইন পাওয়া যায়, এবং ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি সব ইনপুট গুলো 0 হয়ে থাকে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ইনপুটের মধ্যে এখানে একটা 1 একটা 0 হবে, দুইটা ইনপুটের মধ্যে একটা 1 একটা 0 হবে। আচ্ছা এখানে দেখো ইনপুট কয়টা, চারটা ইনপুটের মধ্যে একটা 1 বাকি তিনটা 0 হয়ে যাবে। এখানে দেখো আটটা ইনপুটের মধ্যে একটা 1 বাকি 7টা 0, আটটা ইনপুটের মধ্যে একটা 1 বাকি 7টা 0 হবে। তার মানে আমরা এনকোডারের প্রযুক্তিগত সংজ্ঞা এভাবে বলতে পারি যে এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 to the power n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক 0 ও 1 বিশিষ্ট আউটপুট লাইন পাওয়া যায়, এবং ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি সবগুলি 0 হয়। আচ্ছা তার মানে এখানে আমরা দুটো ইনপুট দেওয়া হয়েছে, দুটো ইনপুটের মধ্যে এখানে একটা 1 এবং একটা 0। এখানে দেখো চারটা ইনপুট দেওয়া হয়েছে, তার মধ্যে একটা 1 বাকি তিনটা 0, আটটা ইনপুটের মধ্যে একটা 1 বাকি 7টা 0। এবং এনকোডারে কখনো সবগুলো ইনপুট একসাথে 0 হবে না, সবগুলো ইনপুটের মধ্যে একটা শুধু 1 হবে, বাকি সবগুলো 0 হবে। এইভাবে লজিক্যালি সাজাতে হয় এনকোডারকে। আচ্ছা তাহলে আমি আবার প্রযুক্তিগত সংজ্ঞা বলার পরে এরপরে গঠন নিয়ে আলোচনা করছি। এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 to the power n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক 0 ও 1 বিশিষ্ট আউটপুট লাইন পাওয়া যায়,
এবং ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি ইনপুট গুলি 0 হয়। শুধু এই সংখ্যাটা মাথায় রাখো, এরপরে গঠন বোঝাতে গেলে তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক 0 ও 1 বিশিষ্ট আউটপুট লাইন পাওয়া যায় এবং ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি ইনপুট গুলি 0 হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ইনপুট যদি দুটো দেওয়া হয় আউটপুট পাওয়া যায় একটা, ইনপুট 4টা দিলে আউটপুট 2টা, ইনপুট 8টা দিলে আউটপুট 3টা পাওয়া যায়। এবং এর উপরে বেস করে আমি এখন একটা 8 to 3 এনকোডারের গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে একটা 8 to 3 এনকোডারের গঠন, যে 8টা ইনপুট দিয়ে কিভাবে 3টা আউটপুট লাইন পাওয়া যায়, এরকম একটা এনকোডার নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো এটার নাম হচ্ছে 8 to 3 এনকোডার। লক্ষ্য করো, 8 to 3 এনকোডার বা এর আরেক নাম হচ্ছে অক্টাল এনকোডার। 8 to 3 এনকোডার বা এর আরেক নাম হচ্ছে অক্টাল এনকোডার। আচ্ছা, এবার লক্ষ্য করো, অক্টাল এনকোডার তার মানে ইনপুট দিতে হবে 8টা আর আউটপুট আসবে হচ্ছে 3টা। এবার ইনপুট 8টা আউটপুট 3টা। প্রথমে আমি বলেছি যে এই যে এনকোডার ডিকোডার অ্যাডার এই সার্কিট গুলো হচ্ছে ডিজাইনকৃত সার্কিট। তার মানে এর আউটপুট কি হবে সেটা বেস করে তোমাকে ইনপুট দিতে হবে। তার মানে ইনপুট 8টা আউটপুট 3টা। এবং প্রথমে আমি বলেছি যে ট্রুথ টেবিল দিয়ে আমরা আগে সত্যতা যাচাই করে নেব, তারপরে আমরা এর লজিক সার্কিট চিত্র বলো বা অন্য যে সত্যতা যাচাইয়ের বিষয় আছে সেটা দেখে নেব। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, ইনপুট কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8 আর আউটপুট হচ্ছে 3টা। 1 2 3। আচ্ছা, ইনপুট আউটপুট লক্ষ্য করো, এগুলো কি D0 থেকে D7 পর্যন্ত। লক্ষ্য করো, ইনপুট মানে ইনপুট কয়টা? 8টা। ইনপুট আউটপুট 1 2 3 4 5 6 7 8 9। নিচে একটা হেডিং, উপরে একটা হেডিং লিখতে হবে, এজন্য টোটাল 9টা দিলাম। আচ্ছা, ইনপুট হচ্ছে 8টা আর আউটপুট হচ্ছে 3টা। ইনপুট গুলোকে আমরা D0 থেকে D7 দ্বারা চিহ্নিত করি আর আউটপুট গুলোকে XYZ দ্বারা চিহ্নিত করি। ইনপুট হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে 8টা। কোন কোন বইতে P0 থেকে P7, O0 থেকে O7, Q0 থেকে Q7 দেওয়া থাকতে পারে। তুমি যেটা দিয়ে করো না কেন একই কথা। আর আউটপুট গুলোকে আমরা XYZ দ্বারা চিহ্নিত করব। তার মানে ইনপুট গুলো হচ্ছে D0 থেকে D7, তার মানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D0 থেকে D7 পর্যন্ত দেখতেই পাচ্ছ। আর আউটপুট গুলোকে আমরা XYZ দ্বারা চিহ্নিত করি। ইনপুট গুলো হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত আর আউটপুট হচ্ছে XYZ। আচ্ছা, এনকোডারের সংজ্ঞায় কি বলা আছে? যে এনকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায় এবং ইনপুট গুলোর মধ্যে একটা ইনপুট 1, বাকি সবগুলো 0। এবার আমি দেখো ইনপুটের সাজানোটা একটু লক্ষ্য করো। ইনপুট কয়টা? এখানে 8টা। D0 থেকে D7 পর্যন্ত 8টা। এই 8টা ইনপুটের মধ্যে আমরা একটাকে 1 ধরবো, বাকি সবগুলোকে 0 ধরবো। প্রথম লজিকে আমরা D0 কে 1 ধরবো, বাকি 7টা দেখো 0 হয়ে যাচ্ছে। প্রথমবার D0 1, বাকি 7টা 0 হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে কি? প্রথম একবার D0 হয়ে গেছে, পরের লজিকে D1 1, বাকি 7টা 0। দেখো D1 1, বাকি 7টা 0। এরপরের লজিকে দেখো D2 1, বাকি 7টা 0। এরপর দেখো D3 1, বাকি 7টা 0। এরপর দেখো D4 1, বাকিগুলি সবই 0। একইভাবে পরেরটায় D5 1, বাকি সবগুলো 0। আচ্ছা, এরপর দেখো D6 1, বাকি সবাই 0। এরপরটা দেখো D7 1, বাকি সবগুলো হচ্ছে 0। দেখো D7 1, বাকি সবগুলো হচ্ছে 0। আচ্ছা, দেখো 1 গুলো একটা কোণাকুণি সম্পর্ক বজায় রাখবে, দেখতেই পাচ্ছ 1 গুলো একটা কোণাকুণি সম্পর্ক বজায় রাখবে। তার মানে প্রথমবার কি D0 1, বাকি সবটা 0।
ডি, তারপরে লজিকে D1 1 বাকি সবটা 0, এরপর D2 1 বাকিগুলি 0, D3 1 বাকিগুলি 0, D4 1 বাকি সবগুলো 0, D5 1 বাকি সব 0, D6 1 বাকি সবগুলো লজিক 0, D7 1 বাকি সবগুলো লজিক 0। তাহলে আমরা দেখো প্রযুক্তিগত সংজ্ঞার আলোকে আমরা এনকোডারটাকে সাজানোর চেষ্টা করলাম, যে এনকোডারে বলাই আছে যে ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হবে, বাকি ইনপুট গুলি 0 হবে। সেই বেসিসে আমরা এটাকে সাজালাম যে প্রথমবার D0 1 বাকি সাতটা 0, এরপরে লজিকে দেখো D1 1 বাকি সবটা 0, D2 1 বাকি সবটা 0, D3 1 বাকি সবগুলো 0, D4 1 বাকি সবগুলো 0, D5 1 বাকি সবগুলো 0, D6 1 সবাই 0, D7 1 বাকি সবগুলো 0। আচ্ছা, এবার আসো আমরা আউটপুটটা দিব। ইনপুট দিলাম, এখন আমাদের আউটপুট সাজাতে হবে। দেখো ইনপুট দেওয়া হচ্ছে মানুষের ভাষায়, কিন্তু আউটপুট আসবে হচ্ছে কম্পিউটার বা মেশিনের ভাষায়। তা আমরা জানি যে কম্পিউটার বা মেশিনের ভাষা হচ্ছে বাইনারি। তার মানে এখানে বাইনারি অর্ডারে সাজাতে হবে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, যেটা আমরা 3 বিটের ইনপুট আসলে আমরা যেভাবে সাজিয়ে থাকি 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে, এখানেও তাই আমরা 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজাচ্ছি। তার মানে লক্ষ্য করো 0 মানে কি 0 0 0, 1 মানে কি 0 0 1, 2 মানে কি 0 1 0, 3 মানে 2 আর 1 3, 0 1 1, 4 মানে 1 0 0, 5 4 আর 1 5, 1 0 1, 6 4 আর 2 6, 1 1 0, 7 4 আর 2 6 আর 1 7। দেখতেই পাচ্ছ আমরা 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজিয়েছি আউটপুট গুলো। আর ইনপুটের সাজানোর লজিক তোমরা নিশ্চয়ই বুঝেছো যে ইনপুট গুলোর ক্ষেত্রে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি সবগুলি 0 হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো ট্রুথ টেবিল কিন্তু আমি সেই বেসিসেই সাজিয়েছি যে ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1, বাকি সবগুলো 0। প্রথমবার D0 1 বাকি সাতটা 0, এরপরের বার কি D1 1 বাকি সাতটি 0, তারপর D2 1 বাকিগুলি 0, D3 1 বাকি সব 0, D4 1 বাকি সবাই 0, D5 1 সবাই 0, D6 1 বাকিগুলি 0, D7 1 সবাই 0। এবার আউটপুট আসবে কি কম্পিউটার বা মেশিনের ভাষায়, এবং আমি সেইভাবেই সাজিয়েছি যে কম্পিউটার বা মেশিনের ভাষা কি বাইনারি, বাইনারিতে 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজিয়েছি। 0 মানে কি 0 0 0, 1 মানে 0 0 1, 2 মানে 0 1 0, 3 0 1 1, 4 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1। আচ্ছা, এইবার আমরা এর লজিক চিত্রটা দেখবো, তবে লজিক চিত্রের আগে আউটপুটের সমীকরণগুলো আমরা একটু দেখে নেই। দেখো আউটপুটের সমীকরণ, দেখো আউটপুটের সমীকরণ লক্ষ্য করো, আউটপুট কি এক্স ওয়াই জেড, তিনটা আউটপুট এক্স ওয়াই জেড, এই তিনটা হচ্ছে আউটপুট। এবার আমাদের আউটপুটের সমীকরণ কি, এই যে আউটপুট এক্স এর ভ্যালুগুলো কি এই কলামের মধ্যে আছে, ওয়াই এর ভ্যালুগুলো এই কলামে আছে, জেড এর ভ্যালুগুলো শেষের কলামে আছে। তাহলে মনে রাখতে হবে এক্স ওয়াই জেড সাজানোর জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলোকে আমরা মানে এই কলামের মধ্যে যে ভ্যালুগুলো 1 আছে কেবল এইগুলোকেই যোগ করতে হবে। আচ্ছা, দেখো এক্স এর এক্স এর ভ্যালু কি এই কলামের মধ্যে এক্স এর ভ্যালু আছে, এবং এক্স এর ভ্যালু হচ্ছে এই শেষের চারটা। দেখো এই শেষের চারটা, শেষের চারটা কি, এটা কি D4, এটা D5, এটা D6, এটা D7। দেখো D4 D5 D6 D7 এই চারটা 1 আছে, শেষের চারটা। তার মানে শেষের চারটা চলককে যোগ করতে হবে। এটা হচ্ছে D4, এটা হচ্ছে D5, এটা হচ্ছে D6, এটা D7। তাহলে শেষের চারটা যোগ করলে কত হচ্ছে, D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। দেখো D4 প্লাস D5 প্লাস D6, D4 D5 D6 D7 এই চারটাকে আমরা যোগ করতে সক্ষম হলাম। আচ্ছা, এবার দেখো y এর ভ্যালুগুলো কোন কলামে আছে, y এর ভ্যালু আছে এই কলামে, এই কলামের মধ্যে যে ভ্যালুগুলো 1 আছে কেবল এইগুলোকেই যোগ করতে হবে। তার মানে কি 1 হচ্ছে এই দুইটা আর শেষের দুইটা। দেখো এই দুইটা বলতে কি, এটা D2 আর এটা D3, এটা D6 এটা D7। দেখো এটা কি D2, এটা কি D3। দেখো D2 প্লাস D3, এরপরে কি শেষের দুইটা, এটা হচ্ছে D6 এটা D7, D2 D3 D6 এটা D7, D2 D3 D6 D7। দেখো D2 D3 D6 D7 ক্লিয়ার। এরপরে দেখো জেড, জেড কি 1 3 5 7, এই যে D1 এটা D3 এটা D5 এটা D7,
1 3 5 7 লক্ষ্য করো এটা কি d1 দেখো এটা d1 যেগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে কেবল এটা d1 এটা d3 এটা d5 এটা d7 তার মানে শেষে এই 1 3 5 7 তার মানে d1 প্লাস d3 প্লাস d5 প্লাস d7। আমি আবার একটু আউটপুটের সমীকরণগুলো সম্পর্কে বলে যাই। আউটপুটের সমীকরণে মনে রাখতে হবে যে আউটপুটগুলোর আউটপুট কি x y z তিনটা, যে আউটপুটগুলোর মান 1 আছে কেবল আমরা তাদেরকেই যোগ করব। তাহলে লক্ষ্য করো x এর ভ্যালু এই কলামের মধ্যে, এই কলামে 1 বলতে কি প্রথম চারটা 0 শেষের চারটা 1, তার মানে শেষের চারটা ভ্যালুকে যোগ করতে হবে। শেষের চারটা ভ্যালু কি কি d4 এটা d5 এটা d6 এটা d7, তার মানে d4 d5 d6 d7 এই চারটা ভ্যালুকে যোগ করতে হবে। চারটা ভ্যালু যোগ করলে কি d4 d5 d6 d7 এই যে চারটা যোগ করলে x এর মান পাওয়া যাচ্ছে। এবার আসো y এর ক্ষেত্রে কি y এর ভ্যালুগুলো এই কলামের মধ্যে আছে, এই কলামে যেগুলো 1 আছে এগুলোকে কেবল আমরা যোগ করলাম। কোনগুলো দেখো এইটা, এটা কত d2 এটা d3 এটা d6 এটা d7, d2 d3 d6 d7 এই চারটাকে আমরা যোগ করলাম d2 d3 d6 d7। আর z কি 1 3 5 7 d1 d3 d5 d7 এই চারটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে x এর ভ্যালু কি এই কলামের মধ্যে আছে, এই কলামে 1 কি শেষের চারটা, তাহলে শেষের চারটা কি d4 d5 d6 d7। আচ্ছা y এর ভ্যালু কি এই কলামে আছে, এটা কি d2 d3 d6 d7, আর z এর ভ্যালু এই কলামে 1 3 5 7। আচ্ছা ওকে বন্ধুরা, তাহলে এবার আসো আমরা এদের সার্কিট চিত্র অঙ্কন করার চেষ্টা করি। লক্ষ্য করো এখানে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে 8টা, d0 d1 d2 d3 d4 d5 d6 d7, d0 থেকে d7 পর্যন্ত, d0 d1 d2 d3 d4 d5 d6 d7 এই 7টা। দেখো প্রথমে কি 4 5 6 7 এই চারটা ইনপুট যোগ করতে হবে, তাহলে আমরা সেটাই করি। এই যে d4 এই যে d5 এটা d6 এটা d7 এই চারটাকে আমরা যখন একটা অর গেটের মধ্যে দিব তখন আউটপুট কি আসছে x d4 d5 d6 d7 এই চারটাকে আমরা যোগ করলাম 4 5 6 7। y কি দেখো 2 3 6 7 লক্ষ্য করো এই যে 2 এই যে 3 এই যে 6 এই যে 7 এই 2 3 6 7 এই চারটাকে একটা অর গেটে দিলাম। y কি d2 d3 d6 d7। আর z কি 1 3 5 7 এই যে 1 এই যে 3 এই যে 5 এই যে 7, z হচ্ছে 1 3 5 7। আচ্ছা তাহলে দেখো মানে আমরা ইনপুট গুলো কি d0 থেকে d7 পর্যন্ত এই 8টা ইনপুট এবং আউটপুট হচ্ছে x y z। x এর ভ্যালু কি এই কলামের মধ্যে আছে, এই কলামে যেগুলো 1 আছে এগুলোকেই কেবল যোগ করতে হবে। 1 কি শেষের চারটা, শেষের চারটা বলতে কি d4 d5 d6 d7 এই চারটাকে যোগ করতে হবে। আচ্ছা এরপরে দেখো y এর ভ্যালু কি এই কলামে আছে, এই কলামে 1 কোনগুলো d2 d3 d6 d7, আর z কি 1 3 5 7 1 3 5 7। আচ্ছা এই চারটাকে আমরা যোগ করলাম, যোগ করে সার্কিট চিত্র অঙ্কন করলাম। এবং লক্ষ্য করো আমরা এই বেসিসে এবারে সত্যতা যাচাই করে দেখব যে আদৌ এই ইনপুট দেওয়ার কারণে এই আউটপুট আসে কিনা, একটু সত্যতা যাচাই করে দেখি। দেখো প্রথম লজিকে কি শুধু d0 1 বাকি সবগুলো দেখো 0 আছে, তাহলে দেখো x এর ভ্যালু কি d4 d5 d6 d7, দেখো d4 d5 d6 d7 চারটাই 0 আছে প্রথম লজিকে, তাহলে x ও দেখো 0 আসছে। y এর ভ্যালু কি 2 3 6 7 d2 d3 d6 d7 চারটাই 0, তাহলে y এর ভ্যালু 0 আসছে। আর z কি d1 d3 d5 d7, তাহলে 1 3 5 7 চারটাই 0, z ও দেখো 0 আসছে। আচ্ছা এবার এভাবে না দেখে আমরা একদম টেকনিক্যালি দেখতে পারি, সেটা হচ্ছে মানে পরের লজিকে 1 কোনটার মধ্যে আছে, দেখো 1 আছে শুধু d1 এ 1 আছে, তাহলে d1 এই তিনটা আউটপুটের কোনটাতে আছে, শুধু z এ আছে, x আর y তে নেই। তাহলে পরের লজিকে দেখো x আর y 0 হয়ে গেছে, z 1 হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আচ্ছা এরপরে দেখো d2 কার মধ্যে আছে, y তে আছে, x আর z এ নেই, তাহলে y দেখো 1 হয়ে গেল, x আর z 0 হয়ে গেল। এরপর দেখো d3 কার মধ্যে আছে,
y টা আছে z এ আছে x এ নেই, তাহলে x দেখো 0 হয়ে গেছে, y আর z 1 হয়ে গেল। এরপর দেখো d4 কার মধ্যে আছে, শুধু x এর মধ্যে আছে, y আর z এ নাই, তাহলে x শুধু 1 হলো, y আর z 0 হয়ে গেল। এরপরে দেখো d5 কার মধ্যে আছে, x এর মধ্যে আছে আর z এর মধ্যে আছে, y এর মধ্যে কিন্তু নেই, তাহলে দেখো y টা 0 হয়ে গেছে, x আর z এর মধ্যে d4 x আর ইসের মধ্যে d5 থাকার কারণে কিন্তু দুটোই 1 হয়ে গেছে, x আর z দেখো d5 দুটোতেই আছে, y তে নেই, এজন্য y 0। এরপর দেখো d6 1, বাকি সবগুলো 0 ছিল, তাহলে d6 কার মধ্যে আছে, d6 আছে হচ্ছে শুধু y এর মধ্যে, x আর y এর মধ্যে, z এ নাই, তাহলে x আর y দেখো 1 হয়ে গেল, z 0 হয়ে গেল। আর তারপরেটা দেখো d7 তিনটার মধ্যেই আছে, এইজন্য লাস্ট লজিকটা তিনটাই 1 চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম যে ওই ভ্যালুতে যেটার মধ্যে 1 আছে সেটাই শুধু 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। প্রথমবার দেখো d0 কারোর মধ্যে নাই, x y z তিনটার কোনোটাই নেই বলে তিনটাই 0 হয়ে গেল। এরপর দেখো d1 শুধু যেতে আছে, x আর y তে নেই, x আর y 0, z 1 হয়ে গেল। d2 কার মধ্যে আছে, d2 আছে হচ্ছে শুধু y এর মধ্যে, x আর z এ নেই, তাহলে y 1, x আর z 0। d3 কার মধ্যে আছে, y তে আর z এ আছে, x এ নেই, তাহলে x 0, y z 1। d4 কি শুধু x এ আছে, y z এ নেই। আচ্ছা d5 x এ আছে আর z এ আছে, y তে নেই, দেখো x আর z 1, y 0। d6 x আর y এর মধ্যে আছে, z এ নেই, তাহলে x আর y 1, z 0। আর d7 তিনটার মধ্যেই আছে, এজন্য x y z তিনটাই 1। তাহলে বন্ধুরা আমরা একটা 8 to 3 এনকোডারের গঠন এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার আমরা একটু 4 to 2 এনকোডারে যাব। যেহেতু 8 to 3 এনকোডারটা আমরা দেখেছি, এবার 4 to 2 এনকোডারটা অনেকটা আমাদের কাছে সহজ মনে হবে। এবার একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু 4 to 2 এনকোডারের গঠন দেখাই। তার মানে আমরা ইনপুট দিব এবার 4টা আর আউটপুট আসবে হচ্ছে 2টা। 4 to 2 এনকোডার, দেখো 4 to 2 এনকোডার, এখানে ইনপুট দিব হচ্ছে 4টা আর আউটপুট আসবে হচ্ছে 2টা। ইনপুট 4টা আর আউটপুট আসবে হচ্ছে 2টা। লক্ষ্য করো, এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট গুলো কি d0, d1, d2, d3 আর আউটপুট হচ্ছে x আর y। ইনপুট হচ্ছে d0, d1, d2, d3 আর আউটপুট হচ্ছে x y। আচ্ছা, এবার লক্ষ্য করো, ইনপুট গুলোর মধ্যে কি একটা মাত্র ইনপুট 1, বাকিগুলি 0। প্রথমবার কি d0 1, বাকি তিনটা 0, লজিক নিশ্চয়ই খেয়াল আছে। এরপরে লজিকে d1 1, বাকি তিনটা 0। এরপরেরটা কি d2 1, বাকি তিনটা 0, আর তারপরেরটা d3 1, বাকি তিনটা 0। আর এবার আউটপুটের লজিক গুলো আমরা বাইনারি অর্ডারে সাজাবো, 0 1 2 3। 0 মানে কি 0 0, 2 বিটের। 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1, 0 0 0 1 1 0 1 1। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বাইনারি অর্ডারে সাজাতে হবে, যেহেতু আউটপুটটা কম্পিউটারের ভাষায় আসবে। এবার আউটপুটের সমীকরণ দেখো, x আর y। x এর ভ্যালু কি, x এর ভ্যালু দেখো এই কলামের মধ্যে 1 আছে, তাই এই কলামে যে ভ্যালুগুলো 1 আছে এগুলোকে কেবল যোগ করতে হবে, তার মানে 1 কি শেষে দুইটা, তার মানে d2 d3। আর দেখো y এর ভ্যালু কি, শেষে এই যে এইটা আর এইটা, এটা কি d1 আর এটা হচ্ছে d3, তার মানে y হচ্ছে d1 d3। আচ্ছা, এরপরে আমরা এর মানে সার্কিট চিত্রটা অঙ্কন করি। লক্ষ্য করো d0, d1, d2, d3। আচ্ছা, প্রথমে কি d2 আর d3, দেখো 2 আর 3, d2 d3 দুইটাকে আমি একটা অর গেটে দিলাম, তাহলে আউটপুট x সমান কি d2 d3 চলে আসছে। আর আউটপুট কি 1 আর 3, এই যে 1 এই যে 3, একটা অর গেটে দিলাম, তাহলে আউটপুট y d1 d3। ওকে বন্ধুরা, তোমরা একটু এটা তুলতে লাগো, আমি 1 মিনিটের একটু বিরতি নিচ্ছি।
ওকে বন্ধুরা, আমি আবার একটু বলি যে ইনপুট গুলো হচ্ছে 4টা, আউটপুট হচ্ছে 2টা। ইনপুট গুলো সাজাতে হবে কি, ইনপুট গুলোর মধ্যে একটা 1, বাকি সবগুলো 0। প্রথমবার D0 1, বাকি তিনটা 0। এরপরে কি D1 1, বাকি তিনটা 0। D2 1, বাকি তিনটা 0। D3 1, বাকি তিনটা 0। আচ্ছা, আর আউটপুট কি বাইনারি অর্ডারে 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এবার x এর ভ্যালু কি এই কলামের মধ্যে আছে, এই কলামে যেগুলো 1 আছে সেগুলোকে আমরা যোগ করব। 1 আছে কি শেষের দুইটা D2 প্লাস D3। আর y এর ভ্যালু কি, এটা D1 এ 1 আছে, D3 তে 1 আছে, তার মানে D1 প্লাস D3। এবার সেই অনুযায়ী সার্কিটটা আমরা অঙ্কন করলাম এবং সত্যতা যাচাই করে দেখো একই আসবে। দেখো D0 1, D0 কারোর মধ্যে নেই, এর জন্য দুইটাই 0। D1 1, D1 শুধু y তে আছে, x এ নেই, y1 x0। D2 1, D2 শুধু x এ আছে, y তে নেই। আর D3 1, D3 x আর z উভয়, x আর y উভয়ের মধ্যে আছে, এই জন্য দুইটাই 1। আচ্ছা, তাহলে আমরা কি মোটামুটি 0 মানে 422 এনকোডারের গঠনটাও দেখলাম এবং তার আগে আমরা একটা 823 এনকোডারের গঠন দেখেছি। এবার এনকোডারের ব্যবহারগুলো সম্পর্কে আমি বলি। প্রথম কথা, এনকোডার হচ্ছে কি মানুষের ভাষা থেকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে। তাই যে কোনো আলফা নিউমারিক কোডকে, যেগুলো মানুষের ভাষায় ব্যবহার করা হয়, এদেরকে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোডে রূপান্তরের ক্ষেত্রে তোমার এই এনকোডার ব্যবহার করা হয়। আচ্ছা, রোবোটিক্সে IRQ, ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোল, এই যে বিষয়টা আছে প্রসেসর, মাইক্রোপ্রসেসর কন্ট্রোলের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তোমার এই যে এনকোডার ব্যবহার করা হয়। এবং আমরা যে কিবোর্ড বা কিপ্যাড ব্যবহার করি, এর সাথে এনকোডার যুক্ত থাকে, প্রত্যেকটা কিবোর্ড কিপ্যাডের সাথে এনকোডার যুক্ত থাকে। এবং তোমাদের কাজ হবে এই 823 এনকোডারের গঠন, এনকোডার কি, এনকোডারের সংজ্ঞা, প্রযুক্তিগত সংজ্ঞা 823 আর 422, দুটো এনকোডারের গঠন প্লাস এনকোডারের ব্যবহারটা একটু বইয়ের থেকে দেখে নেওয়া। ব্যবহার বই থেকে দেখে নেওয়া। তাহলে বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই রাখছি, আর আলোচনা দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।